বিহার বিকাশ আর বিনাশ লড়াই এই দু জায়গাতে। আমার ব্যক্তিগত ঝগড়া কারোর সাথে নেই, কারোর সাথেই ঝগড়া নেই, কিন্তু রাজনৈতিক লড়াই তো হয়। উনি মদ নিষিদ্ধ আইন লাগু করেছেন। আমি মনে করি এটা ওনার নীতিশজির জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আমি তো 100% বিরোধী। এটা ভুল না ঠিক তা জনতাকে ঠিক করতে দিন। নীতিশ কুমারের নেতৃত্বে কাজ করছি এবং ভবিষ্যতেও তার নেতৃত্বেই কাজ করতে হবে, এতে কোনো কনফিউশন নেই। কনফিউশন থাকলে তো আলোচনা করা যায়। এখানে 11% মাইগ্রেশন ছিল, আজকের তারিখে 2% আছে। ভারতে বসবাসকারী মানুষদের আমি রামকান্ত বনসাল বলে মনে করি। আমরা হিন্দু মুসলিম করি না, অন্য লোকেরা আমাদের দেখিয়ে ভয় দেখায়। আমরা তো সবার পাশে দাঁড়িয়ে আছি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হরে জি নমস্কার। আপনাকে আবার দেখে খুব খুব ভালো লাগলো। গতবারও আপনার সাথে আমাদের একটা খুব ফলপ্রসূ ইন্টারভিউ হয়েছিল, আর আমি জানি আপনি এখন কতটা ব্যস্ত। কিন্তু একটা কথা যা লোকেরা বলছে, যখন আমরা তাদের সাথে কথা বলছি বা তারা যা বলছে, কেন তাকে বিজেপির সভাপতির পদ থেকে সরানো হলো, লোকেরা বলছে ওটা একটা ভুল ছিল এবং আপনার প্রতি অন্যায়। কিন্তু তারা এও বলছে যে এটা একটা ভুল কারণ নির্বাচনের সময় যদি বিজেপি আপনার ওপর আস্থা না দেখায়, তাহলে ভোটাররা আপনার ওপর আস্থা রাখবে কেন? তাহলে এটা কি অন্যায় ছিল? এতে কি আপনি আঘাত পেয়েছিলেন এবং এটা কি একটা ভুল ছিল? না না না, আপনি বুঝুন, আমি সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছি, আর আমি সভাপতির পদ থেকে আজ থেকে 1.5 বছর আগে সরে গিয়েছি। এই জুলাই 2024-এই আমি সভাপতির পদ থেকে সরে গিয়েছিলাম, কারণ আমাদের এখানে দুটো পদে আসীন থাকার কোনো নিয়ম নেই। কিন্তু যেহেতু সংগঠন আর সরকার দুটো আলাদা জোন ছিল, আর আমাদের এখানে ডেলিভার করাটা জরুরি ছিল, সরকারে অর্থমন্ত্রী হিসেবে কাজ করতে হতো, তাই সরকারের পক্ষ থেকে বিজেপি আর সরকার দুটো এজেন্ডাই নীতিশজির সাথে শেয়ার করতে হতো। নীতিশজি ডেলিভার করার জন্য পরিচিত, কারণ উনি অনেক দিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু নীতিশ কুমার জির শক্তি হলো যে উনি একেবারে তৃণমূল স্তরে ডেলিভার করেন। যদি কোটি কোটি মানুষকে সুবিধা দেওয়ার কাজ বিহারে কোনো মুখ্যমন্ত্রী করে থাকেন, তাহলে সেটা নীতিশ কুমার জি করেছেন। তাই সরকারের দায়িত্বটা বেশি বড় ছিল, তাই আমি সরকারের সাথে এলাম। সরকারে কারণ আমি লোকসভা নির্বাচনের সময় উপমুখ্যমন্ত্রী এবং সভাপতি দুটোই ছিলাম। বিহারে ভালো ফল হয়েছে, প্রায় 70%, 75%-র বেশি আসন বিহারের জনতা আমাদের এখানে জিতিয়েছে। তাই স্বাভাবিকভাবেই আমি সরকারের জন্য কাজ করছিলাম। নতুন সংগঠনে আমাদের সভাপতি দিলীপ জয়সওয়াল জিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ধারণাটা এমন ছিল যে তারা আস্থা হারিয়ে ফেলেছে, আর ভোটাররা বলছে যে তাদের আস্থা নেই। তাহলে আমাদের আস্থা থাকবে কেন? এতে কি আপনার একটুও কষ্ট হয়েছিল? না না, তেমনটা নয়। কিছু লোক এমন কথা বলতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি যতটা ভরসা করেছে, অনেক করেছে। বিরোধী দলনেতা পার্টির সভাপতি হিসেবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আজ যদি আমি উপমুখ্যমন্ত্রী হিসেবে ও পার্টির নেতা হিসেবে কাজ করছি, তাহলে তা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় রাষ্ট্রীয় সভাপতির আশীর্বাদে এবং পার্টির আদর্শ মেনেই করছি। অন্যান্য রাজ্যে সম্প্রতি যে কিছু নির্বাচন হয়েছে যেখানে বিজেপি জিতেছে, তো যারা মুখ্যমন্ত্রী হয়েছেন তারা এমন মানুষ যাদের সম্পর্কে কেউ কিছু জানতো না। মধ্যপ্রদেশে মোহন যাদবজি, রাজস্থানে ভজনলালজি, দিল্লিতে রেখা গুপ্তা। তো বিজেপির যে এই স্ট্র্যাটেজি, আপনার কি মনে হয় যে এই স্ট্র্যাটেজি বিহারেও কার্যকর হতে পারে, নাকি বিহার আলাদা? না ভাগ্নি, প্রথমত এখানে কোনো ভ্যাকেন্সি নেই। সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ভ্যাকেন্সি নেই। এখানে নীতিশ কুমারজি মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বেই নির্বাচন এবং ভবিষ্যতেও উনিই আছেন। এক। দ্বিতীয়ত, আমাদের এখানে কারোর নাম আগে থেকে ঠিক হয় না। আমাদের এখানে তো পার্লামেন্টারি বোর্ড ঠিক করে যে নেতা কে হবে। আমি তো বললাম যে আমাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, গত 3টে দায়িত্ব, আমি আমার কথায় বলেছি যে আমি বিরোধী দল নেতা, পার্টির নেতা এবং সভাপতি হিসেবে কাজ করছি।
কিন্তু ভারতীয় জনতা পার্টিতে কেউ জানে না যে আগামী দিনের নেতাকে। এটাই বিজেপির কোয়ালিটি। আমাদের পরবর্তী রাষ্ট্রীয় সভাপতি কে হবেন কেউ জানে না। তাই আমার এটা বিশ্বাস যে ভারতীয় জনতা পার্টি নিজেদের কর্মীদের মধ্য থেকেই কাউকে নেতৃত্ব দেয়। আমরাও সংগঠনের জন্য কাজ করে গেছি এবং যে আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে তার সাথে দাঁড়িয়ে আছি। তাই পার্টি যে দায়িত্বই দেবে তা নিয়েই কাজ করব। কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে পার্টির সাথে যুক্ত আছি। সোমরাজজি, আপনি বলেছেন যে বিহারে কোনো ভ্যাকেন্সি নেই, আপনি নীতিশ কুমারের মুখ সামনে রেখে নির্বাচনে লড়ছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা এটা বলেননি যে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন কিনা। কারণ আজও প্রধানমন্ত্রীর 2টি র্যালি হয়েছে, প্রধানমন্ত্রী কোথাও এটা বলেননি যে নীতিশজি পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জি বলেছেন বিধায়ক। দেখুন, আমাদের এখানে এর কোনো প্রয়োজনই নেই। যেমন ভ্যাকেন্সি থাকলে তবে তো আলোচনা করা হবে। একদিকে মহাগঠবন্ধনে আপনি দেখেছেন যে টর্চার করে মুখ্যমন্ত্রীর প্রার্থী ঘোষণা করানো হচ্ছে। আমাদের কাছে এমন কোনো পরিস্থিতিই নেই। এখানে বিজেপির নেতারাই শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি নীতিশজিকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, জেডিআইইউ এর লোকেরা বানায়নি। ঘোষণা হয় আদবানি জি করেছেন অথবা অটলজি ঘোষণা করেছেন। 2005 সালেও আপনার মনে থাকবে সমতা পার্টির ভেতরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল, কিন্তু বিজেপি নীতিশ কুমার জিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল। আজও কোনো কনফিউশন নেই। তাই আমি বলছি, কনফিউশন থাকলে তবে তো আলোচনা করব। কনফিউশনই নেই। নীতিশ কুমারের নেতৃত্বে কাজ করছি এবং ভবিষ্যতেও তার নেতৃত্বেই কাজ করতে হবে। এতে দ্বিমত কোথায়? মানে আপনার বলার অর্থ হলো এই যে নীতিশ কুমারের যদি আবার এমএলএ সংখ্যা কমও হয় তাহলেও মুখ্যমন্ত্রী উনিই থাকবেন। ভাই, আমি তো বললাম যে লালুজিকে বিজেপি মুখ্যমন্ত্রী বানিয়েছিল 90-এ, কিন্তু 6 মাস পরেই উনি ভারতীয় জনতা পার্টিকেই ভেঙে দিয়েছিলেন। আজও আমি স্পষ্টভাবে মনে করি যে ভারতীয় জনতা পার্টি স্পষ্টভাবে মনে করে যে নীতিশজি বিহারের উন্নয়নের জন্য খুব জরুরি, বিহারের সমৃদ্ধির জন্য জরুরি। তাই নীতিশ কুমারের নেতৃত্ব জরুরি। উনি যা বলছেন তারই সূত্র ধরে বলছি, যদি আপনাকে মুখ্যমন্ত্রী হতে বলা হয় আপনি কি তা গ্রহণ করবেন নাকি করবেন না? না, এটা তো পার্টি আপনাকে বললে। আমি একজন ব্যক্তি, পার্টির সিস্টেম পার্টি ঠিক করে এবং পার্টির ম্যান্ডেট অনুযায়ী পার্টিকে ঠিক করতে হবে। তো আপনার রাজনীতিতে একটা ইতিহাস আছে, আপনি একজন খুব সিনিয়র ব্যক্তি। তো যদি পার্টি আপনাকে মুখ্যমন্ত্রী হতে বলে আপনি কি পার্টির সিদ্ধান্ত মেনে নেবেন? না অর্ণবজি, কাকিমার গোফ গজালে কাকা হয়ে যাবে। কিন্তু আমার এটা মনে হয় যে আমি একজন রাজনৈতিক কর্মী, এই দায়িত্ব পার্টি দেয়, আমি পার্টির হিসাব মতোই কাজ করি। তাহলে আপনি গ্রহণ করবেন? আমার এটা মনে হয় যে পার্টির কর্মীকে যে কাজ বা দায়িত্ব দেওয়া হয় শেষে সেই কাজই করে। কিন্তু নীতিশ কুমারজি তো আছেন, এখানে চিন্তা করার কি আছে? এখানে তো চিন্তা তখনই হতো যদি নীতিশজি না থাকতেন। কিন্তু আমি বুঝতে পারছি যদি আপনাকে বলা হয় তাহলে পার্টির সিদ্ধান্ত আপনি এড়াতে পারবেন না। না, আপনি অন্য বিষয়ে চলে যাচ্ছেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি নীতিশ কুমার সম্পর্কে এত ভালো ভালো কথা বলছেন, কিন্তু গত 2-3 বছরে আপনি ওর বেশ সমালোচনা করেছেন। আপনি একবার বলেছিলেন যে বিজেপি ক্যাডারদের মৃত্যুর জন্য উনিই দায়ী। আপনি ওনাকে অপরাধীদের সঙ্গে জুড়েছেন, বলেছেন উনি অপরাধীদের দেখাশোনা করেন এবং আরও অনেক কিছু। আপনি এমন একজনের সাথে কিভাবে কাজ করেন যার আপনি প্রকাশ্যে সমালোচনা করেছেন? আমি ব্যক্তিগত প্রকাশ্য সমালোচনার কথা বলছি না। আমি 30 বছর ধরে নীতিশজির সাথে কাজ করছি, 30 ইয়ার্স। 1995 সালে বিহারের রাজনীতিতে এসেছিলাম, আর তখন থেকে আমি বিহারে কাজ করছি। অনেকবার তার সাথে সহযোগী হিসেবে কাজ করেছি। আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নেই কারোর সাথেই ঝগড়া নেই, কিন্তু রাজনৈতিক লড়াই তো হই। আমি বিরোধী দলের নেতা ছিলাম, তাই আমার দায়িত্ব ছিল তার
তার কার্যকলাপের বিরুদ্ধে কথা বলা। পার্টির অধ্যক্ষ ছিলাম, আমি প্রকাশ্যে বলতাম, ব্যক্তিগত কোনো লড়াই নেই। নীতিশ কুমার জিকে সবাই সম্মান করে। বিহারের রাজনীতিতে যে কোনো ব্যক্তিই হোক, নীতিশ কুমার এমন একজন পলিটিশিয়ান যাকে সবাই সম্মান করেছে। কিন্তু আপনি কি এখনো তার এই দিকগুলোর সমালোচক, যে তিনি জনতার মধ্যে নির্দিষ্ট কিছু লোককে তোষণ করেন, যে তিনি আপনাদের একজন ক্যাডারকে হত্যা করেছেন, যে তিনি অপরাধীদের সাথে কাজ করেছেন? এগুলো প্রকাশ্য বিবৃতি। আপনি কি এখনো সেগুলো বিশ্বাস করেন নাকি প্রত্যাহার করছেন? আমি এটা বলিনি, আমি এটা কখনো বলিনি। নীতিশ কুমার জি সুশাসনের প্রতীক, এই কথাটা আমি বলেছি। নীতিশ কুমার জি কখনো অপরাধীর সাথে যেতে পারেন না, তিনি কারোর জন্য ফোন পর্যন্ত করতে পারেন না, এই কথাটা আমি বলছি। নীতিশ কুমার জির শাসনকালে যে কোনো অপরাধী হোক না কেন, তাদের সবাইকে জেলে যেতে হয়েছে। আদালত বেল দিয়ে থাকলে দিয়েছে, কিন্তু নীতিশ কুমার জি সবাইকে জেলের ভেতরে ঢোকানোর কাজ করেছেন। আপনি বললেন যে রাজনৈতিক বিষয় নিয়ে লড়াই হতেই থাকে, এবং প্রকাশ্যে আপনি যা ডক্টর রায় বলেছেন, মানে আপনি তার সাথে একমত হয়েছেন যে রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসেবে আপনি এইসব কথা বলেছেন। তাহলে নির্বাচনের পরে কি লিডারশিপ নিয়েও রাজনৈতিক লড়াই হবে? তাহলে সেটার জন্য আপনি বলতে পারেন অন্য কিছু বলবেন, এটা তো আমাদের রাজনৈতিক লড়াই। একটা জিনিস বুঝুন, ক্ষমতার লড়াই, জোট। আমি শুরুতেই বলেছি যে নীতিশ কুমার জি জোটের প্রাথমিক প্রয়োজন। নীতিশ কুমার জি জোটের সরকার চালাতে দক্ষ এবং লাগাতার 1996 থেকে 2025 পর্যন্ত এনডিএ এতে প্রায় 25 বছরেরও বেশি সময় ধরে একসাথে রয়েছে, এবং এটা এখানে লাগাতার বিহারের বিকাশের জন্য জরুরি, বিহারের জন্য সামাজিক ন্যায়ের জন্য জরুরি, বিহারের সমৃদ্ধির জন্য জরুরি। তাই আমরা নীতিশ কুমার জির সাথে যাই। মতাদর্শ আলাদা, তার পার্টি আলাদা, ব্যক্তি আলাদা, কিন্তু যেহেতু বিহারের প্রয়োজন হলেন নীতিশ কুমার, ভারতীয় জনতা পার্টি তার সাথে আছে। সম্রাটজি, আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে। এক, আপনি নীতিশ কুমারের সাথে প্রতিদিন কথাবার্তা বলেন। আমরা ওর পাবলিক স্পিচ, বিশেষ করে এই নির্বাচনী সভাগুলোতে দেখি, প্রতিদিন ওর দ্বারা কিছু না কিছু ব্ল্যান্ডার হয়, নামও বলতে পারেন না। তো ওর যে মেডিকেল কন্ডিশন, যা পাবলিক অ্যাপিয়ারেন্সে দেখা যায়, সেটা আপনাদের জন্য কতটা চিন্তার বিষয়? দ্বিতীয়ত, আপনি বলেছেন যে নীতিশ কুমার অপরাধীদের রক্ষা করেন না, কিন্তু আমরা দেখেছি যে আপনাদের এনডিএর শাসনকালে আনন্দমোহন সিং, যিনি সুপ্রিম কোর্ট দ্বারা দোষী সাব্যস্ত ছিলেন, তাকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন আইনের ব্যবস্থা করা হয়েছিল। তার বদলে ওর ছেলে আপনাদের জন্য ক্রস ভোটিংও করেছিল। দ্বিতীয়ত, আমরা আরও দেখেছি, যেমন আপনাদের নওয়াদায় রাজবল্লভ যাদব আছেন, তার স্ত্রীকে আপনারা জেডিআইইউ থেকে টিকিট দিয়েছেন। রাজবল্লভ যাদব আপনাদের সময়ই কোর্ট থেকে তার খালাসও হয়েছে, যদিও স্টেট প্রসিকিউটর এজেন্সি ছিল। আনন্দ সিং আমরা প্রত্যেকবার দেখি যখনই আপনাদের সাথে আসেন, ওর জেল থেকে মুক্তি হয়ে যায়। আদালতের ব্যাখ্যা সরকার করতে পারে না। এক, আদালত এবং সরকার একটি আলাদা ভিন্ন জোন। আমরা রিপোর্ট দিতে পারি, কারণ যেদিন কেস হয় এবং চার্জশিট হয়, তারপর সরকারের ভূমিকা শেষ হয়ে যায়। চার্জশিট হওয়ার পর কোনো সরকারেরই কোনো ভূমিকা নেই। এক, আদালত ঠিক করতে পারে, নিজেরা বিষয়গুলো ঠিক করতে পারে। যতদূর নীতিশ কুমারজির প্রশ্ন, নীতিশ কুমারজি লাগাতার বিহারের জন্য কাজ করে যাচ্ছেন। আপনি দেখেছেন যে কোনো নেতা ওই প্রচন্ড ঠান্ডায়, ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, পুরো বিহারের 38টা জেলায় গিয়ে বিহারের উন্নয়নের জন্য চিন্তা করে। বিহারে নিচুতলার মানুষের যা সমস্যা, তা নিয়ে মানুষের জন্য চিন্তা করে, এবং আজও রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও লাগাতার 3 থেকে 4টে সভা করে চলেছেন। 75 বছর বয়সেও লাগাতার। অন্যদিকে লালুজি অসুস্থ হয়ে বসে আছেন আর নিজের প্রতিনিধি পাঠাচ্ছেন। আগে রাবড়ি দেবীদিকে আনলেন, এখন ছেলেকে এনেছেন। কিন্তু এখানে নীতিশ কুমারজি নিজে না ছেলেকে এনেছেন, না পরিবার থেকে কাউকে এনেছেন। তাই নীতিশ কুমারজি বিহারের জন্য চিন্তিত, বিহারের সমৃদ্ধির জন্য চিন্তিত থাকেন। তাই আমাদের কাছে এটা কোনো ফ্যাক্টর বলে মনে হয় না। বিহারে নীতিশ কুমারজি অনেক কাজ করেছেন। নাম ভুলে যাওয়ার ব্যাপারে
না না, নাম তো আপনিও আর আমিও ভুলে যেতে পারি, ওটা এজেন্ডা নয়, কিন্তু আমার এটা বিশ্বাস যে নীতিশ কুমারজি বিহার চালানোর জন্য ফিট। আমি জিজ্ঞাসা করেছিলাম, বিহারের রাজনীতিতে যা কিছু হতে পারে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা কথা লোকে সততার সাথে বলছে, আমরা যেখানেই যাই তারা বলছে যে এটাই সীমা। আপনি এত দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন, নির্বাচনের 3 মাস আগে আপনি বলছেন যে মহিলাদের জন্য 10,000 টাকা। সরকারের যে অর্থ আপনি ব্যবহার করছেন তা কেনাকাটার জন্য খরচ করা হচ্ছে, এই কথাই লোকে বলছে। আপনি এটা আগে কেন করেননি? এটা তো খুব স্পষ্ট, একটু প্রফেশনাল হওয়া উচিত। অর্ণবজি, এটা দেখুন, এই বিহারে জীবিকা দিদি, এটা 2006-07 সালে ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে শুরু করা হয়েছিল। আর বিহারে যে মেয়েরা ছিল সেই সময়, 10 বছর থেকে 15 বছর বয়সের মেয়ে ছিল, বোন ছিল, তাদের নীতিশজি বলেছিলেন তোমরা পোশাক নাও, কারণ মেয়েরা বাইরে বেরোতো না। সাইকেল দেওয়া হয়েছিল, তাদের ঘর থেকে বের করা হয়েছিল, ম্যাথ হয়েছিল, ম্যাট্রিক পাস করানো হয়েছিল, 10,000 টাকা দেওয়া হয়েছিল, ইন্টার করলে তাকে 15,000 টাকা দেওয়া হয়েছিল, গ্র্যাজুয়েশন করলে তাকে 25,000 টাকা দেওয়া হয়েছিল। তো এটা একটা পুরো চেন। যে মেয়েকে ঘর থেকে বের করা হয়েছিল এখন তাকে লখপতি দিদি বানানোর কাজ শুরু হয়েছে। 1,21,00,000 পরিবার। আর এটা সত্যি কথা যে যখন জনতার মধ্যে কথাবার্তা হয়েছিল, মহিলা সংবাদ হয়েছিল, 1,70,00,000 মহিলার সাথে কথা বলা হয়েছিল, তখন তাতে 3টে বড় ফ্যাক্টর উঠে এসেছিল। একটা এসেছিল যে পেনশনের পরিমাণ বাড়া উচিত। যারা আমাদের বয়স্ক মানুষ, বিধবা বোন, দিব্যাঙ্গজন আছেন, নীতিশজি 200 থেকে 400 করেছিলেন, 400 থেকে এটাকে বাড়ানো উচিত, সেটাকে বাড়ানো হয়েছে, 1100 করা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছিল যে বিদ্যুতের বিল প্রায় 1000 টাকা আমাদের মাসিক দিতে হয়। আর এটা বলতে আমার আনন্দ হচ্ছে যে প্রায় 16,000 কোটি টাকা আগে থেকেই বিহারে আমরা সাবসিডি হিসেবে দিতাম, কিন্তু বিহারের জনতা জানতো না যে সাবসিডি নীতিশজি দিচ্ছেন। আমরা তাতে আরো 5,000 কোটি টাকা টপ আপ করেছি। আজ বিহারের 1,90,00,000 যে ডোমেস্টিক পরিবার আছে, সবাইকে 125 ইউনিট 100% সাবসিডি দেওয়া হচ্ছে। আজ তাদের মধ্যে 1,70,00,000 এমন আছেন যাদের বিদ্যুতের বিল প্রায় 0 আসছে, কারণ তারা 125 ইউনিটের বেশি খরচ করেন না। তৃতীয় যে ফ্যাক্টরটা ছিল মহিলাদের, সেটা হলো আমাদের রোজগারের জন্য বেশি সুদ দিতে হয়। যে বোনেরা ব্যাংক থেকে লোন নিত তাদের 12%, 10%, 11% সুদ ব্যাংককে দিতে হতো। তাদের বিশেষ অনুরোধ ছিল যে সুদের পরিমাণ কমানো হোক এবং আমাদের ব্যবসা করার জন্য সহযোগিতা করা হোক। তো যে মেয়ে আজ মা হয়ে গেছে, যে সাইকেল চালাত, পোশাক নিয়েছিল, যে ম্যাট্রিক, ইন্টার, গ্র্যাজুয়েশন করেছে, সে আজ মা হয়ে গেছে। সে সম্রাটজি, কিন্তু প্রণয় যা জিজ্ঞেস করেছে আমি সেই সূত্রেই একটা প্রশ্ন করছি, যে আপনার যদি এতই চিন্তা ছিল তাহলে আপনি 6 মাস আগে কেন দেননি? আপনি শুধু অন দ্য ইভ অফ ইলেকশন কেন দিলেন? কারণ আমার মনে আছে, আমার সাইকেলগুলোর কথা মনে আছে, ওগুলো খুব ভালো ছিল এবং আমরা এর সত্যতাও যাচাই করেছিলাম। উনি বলেছিলেন যে আমি ওদের বেছে নিতে দিতাম আর ওরা টাকা দেওয়া হয়েছিল। কারণ আপনি যদি লোকেদের থেকে চেয়ে সাইকেল দেন তাহলে দুর্নীতি হবে, কিন্তু আমরা এটাকে এগিয়ে নিয়ে গেছি। download.com থেকে নেওয়া সংবাদ,
বিনামূল্যে বিশ্বব্যাপী খেলার খবর বিশ্লেষণ, রাজনীতি, অর্থনৈতিক খবর, জীবন সম্পর্কিত তথ্য, সামাজিক অনুবাদ, বাজারের খবর, ব্যবসার খবর, শাস্ত্রীয় খবর, খেলার খবর। প্রারম্ভিক স্ক্রিনে স্লোগান এবং ধ্বনি, আমার ইউটিউব চ্যানেল। আপনি নির্বাচনের মাঝখানে দিচ্ছেন, তাতে আপনার কি মনে হচ্ছে না যে এর পুরো ধারণাটা এটাই যে আমরা তোমাকে নোট দিয়েছি, তুমি আমাদের ভোট দাও? সম্রাট বালাসুন্দর রাওজি, না না, এমনটা নয়। দেখুন, বিহারের মহিলারা সমৃদ্ধির দিকে এগোচ্ছে এবং প্রায় 56,000 কোটির বাজার আমাদের এখানে জীবিকা দিদিদের আছে। এটা একটা বড় লেনদেন। একে আমরা যত উন্নত করব তত বিহার সমৃদ্ধ হবে, এটাই আমাদের বিশ্বাস। আমি আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাই যা আমাকে চিন্তিত করে, কিন্তু আমি জানি না আপনি এটা দেখেন কিনা, কারণ আপনি একজন ভালো মনের মানুষ, কিন্তু কখনো কখনো রাজনৈতিক কারণে আপনি ঘৃণা ছড়ান, আপনি সমাজকে বিভক্ত করেন এই বলে যে আপনার মতো কিছু লোক আছে, হিন্দু বা মুসলমান, তাই আমরা হিন্দু মুসলিম করি না, অন্যেরা আমাদের দেখিয়ে ভয় দেখায়। ভারতীয় জনতা পার্টি তো সবার সাথে আর সবার বিকাশে বিশ্বাসী। না না না, এখন আপনি ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি, প্রত্যেক মুসলিম বিহারি যেমনটা আপনি, ঠিক? ঠিক না, আমি একদমই বিভাজন করি না। আমি বলছি যে আমরা তো সবার সাথে আছি। ওকে, দেখুন, না না, আমার বিশ্বাস, কিন্তু এখন আপনি এমনটা করবেন না। আমি তো করি না। আমার স্পষ্ট বিশ্বাস যে বিহারের সমৃদ্ধির জন্য সবাইকে প্রয়োজন, আর যারা এই ভারতকে তৈরি করেছে, যারা ভারতে জন্মেছে, ভারতের নাগরিক, তাদের থেকে আমরা কিভাবে আলাদা করতে পারি? করতেই পারি না। আপনাদের যে জোট আছে তাতে আরেকটা বাচ্চা খুব দ্রুত এগিয়ে গেছে, তার নাম চিরাগ পাসওয়ান। হ্যাঁ হ্যাঁ, লোকসভায় 5টা আসন পেয়েছে, আর এই বিধানসভা নির্বাচনে তাকে টিকিটের দেওয়া হয়েছে। তো আপনার কি মনে হয় যে ভবিষ্যতে যদি ও এই নির্বাচনে সফল হয়, আর আপনি তো চাইবেনই যে ও সফল হোক যাতে আপনার সরকার ফিরে আসে, তাহলে ভবিষ্যতে কি টেনশন হতে পারে? কারণ এখন এতজন তরুণ নেতা এসে গেছে, সবাই না না, কোনো ইস্যুই নেই। দেখুন, রাজনীতি সময় এবং পরিস্থিতি অনুযায়ী হয়। যতদূর চিরাগ পাসওয়ানজির বিষয়, চিরাগ পাসওয়ানজি বিহারের একজন বড় নেতা, গত 11-12 বছর ধরে বিহারের রাজনীতিতে কাজ করছেন, আর বিহারের কাছে ওনার কাছে একটা লিগ্যাসি আছে। রামবিলাসজি বড় নেতা ছিলেন, যিনি 70-এর দশক থেকে বিহারে কাজ করেছিলেন, সমাজতান্ত্রিক আন্দোলন চালিয়েছিলেন। তো আজকের তারিখে চিরাগ পাসওয়ান একজন বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত, এতে কোনো দ্বিমত নেই। আর কিছু জিনিস সময়ের ওপর নির্ভর করে, সময়ের সাথে সাথে রাজনীতি এগিয়ে যায়। সম্রাটজি, আপনার কাছে আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে সাম্প্রতিককালে আপনার ওপর বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে এবং প্রশান্ত কিশোর সেই অভিযোগগুলো করেছেন। প্রশান্ত কিশোরের ব্যাপারে আপনি কি ভাবেন? উনি যে অভিযোগগুলো করেছেন, আপনি কখনো তার পাল্টা জবাব দেননি কেন? সেটা খুনের মামলাই হোক বা আপনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারই হোক, আখির কিসের বাধ্যবাধকতা? আমার স্পষ্ট মত, যে কোনো ফৌজদারি মামলায় যদি সম্রাট চৌধুরীর ওপর অভিযোগ থাকে আজকের দিনেও, তাহলে আমার সন্ন্যাস নেওয়া উচিত। আমি 30 বছর ধরে রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি। আমি জনসভা থেকে বলেছি, দেখুন, বিধানসভার রেকর্ডে যা বলা হয়েছে তার থেকে বড় কোনো জায়গা নেই যেখানে তার নথিভুক্ত থাকে। আমি বলেছি যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী বানানোর জন্যই আমার আবির্ভাব হয়েছিল। আমার বাবা জজ সাহেব আর নীতিশ কুমারজি সমতা পার্টি গঠন করেছিলেন
প্রতিষ্ঠাতা সদস্য আর আমাদের পরিবারের 22 জনকে জেলে পোড়া হয়েছিল। আমাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। বলতে চাই না যে আমাদের বাড়ির যে কুয়ো থেকে আমরা জল খেতাম তাতে পুলিশ বা গুন্ডারা প্রস্রাব করে দিয়েছিল, আমাদের বাড়ি ভেঙে দিয়েছিল, আমাদের জেলে পোড়া হয়েছিল। হাজার হাজার লাঠির ঘা এই শরীরে পড়েছে, কারণ আমরা লালুজির বিরোধী ছিলাম, গোটা পরিবার এক। আর ওই কেসের কথা বলতে গেলে সেটা ছিল একটা নিখাদ গ্যাংওয়ার। জনতা দল আর কংগ্রেস পার্টি দুটো গ্যাং লড়ছিল, আর এটা একটা লড়াই ছিল। মানবাধিকার কমিশন আমার পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে, সরকারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করেছে, ক্ষতিপূরণ দিয়ে আমাদের বাড়ি সারানো হয়েছে। তারপর আদালত আমাকে সসম্মানে মুক্তি দিয়েছে, পুলিশি তদন্ত হয়েছে। 2003 সালে পুরো প্রক্রিয়া শেষ হয়। পুরো মামলায় যারা অপরাধী ছিল সকলের সাজা হয়েছে। দেখুন, কিছু লোককে তো রাজনীতি করতে হবে, তাই নিজেদের কথা নিয়ে একটা হাওয়া তৈরি করে। দ্বিতীয়ত, একটা শিল্পী গৌতম কাণ্ডের কথা আপনারা এখানে জানেন, তাতে দুটো অভিযোগ করা হয়েছিল। একজন আইসক্রিমওয়ালার নাম ছিল রাকেশ মস্করা, তার কথা উঠেছিল। এখন জানি না কোথা কোথা থেকে এই লোকগুলো তো বলেছিল যে আমরা চ্যালেঞ্জ করব। আমি মনোনয়ন জমা দিয়েছি, জনগণের কাছে গেছি, জনগণের সামনে মনোনয়ন জমা দিয়ে এসেছি, কেউ তো যায়নি। কি করব? আমি তো সঠিক ফোরামেই কোনো উত্তর দিতে পারি, তাই না? আপনি জিজ্ঞেস করছেন তাই বলছি। সঠিক ফোরামে আমি কাগজ দিতে পারি, তাই সঠিক ফোরামে আমি তা দিয়ে দিয়েছি। এখন যাকে চ্যালেঞ্জ করতে হবে সে তো সেখানেই করবে। আমি তো আর রাস্তায় বা গান্ধী ময়দানে বসতে পারি না। আপনি জিজ্ঞেস করলেন, আপনাকে বললাম, কিন্তু আমার তথ্য প্রমাণ সংক্রান্ত কোনো কথা যদি কারোর থাকে তাহলে তার জন্য সঠিক ফোরাম আছে। রিটার্নিং অফিসারের কাছে যাওয়া উচিত ছিল, লোকেরা গিয়েছিল, এমন নয় যে আমার বিরুদ্ধে যায়নি। মনীষজি, আপনার মনে থাকবে 99 সালে আমার বিরুদ্ধে লোক গিয়েছিল। পিকে সিনহা। Migration. Are you এই আপনি কতজন চান? তাহলে আপনার
কখনো কখন না। অবশ্যই গ্লোব